প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা দ্বাদশ শ্রেণীর তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব এই দুটি অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা বোঝার চেষ্টা করব। প্রকৃতপক্ষে এটিকে গাণিতিক সমস্যা না বলে আমরা বলতে পারি একটি থিওরিও, মানে একটি তাত্ত্বিক প্রমাণ। তাত্ত্বিক মানে কি জটিল হয়ে গেল বিষয়টি। বিষয়টি এমন, আমরা তড়িৎ দ্বিমেরু জেনেছিলাম, আর তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য বের করেছি, বিভবও বের করেছি। আমাদের পাঠ্যসূচিতে বা পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ, প্রধানত কোনটি বের করেছিলাম? অক্ষের ওপর প্রাবল্য বা লম্ব সমদ্বি খণ্ডকের উপর প্রাবল্য। অক্ষের উপর কোনো বিন্দুতে বলা উচিত, কোনো বিন্দুতে প্রাবল্য বা লম্ব সমদ্বি খণ্ডকের উপর কোনো বিন্দুতে প্রাবল্য, বা বিপরীত ক্রমে বিভব বের করেছিলাম। আজকের আমরা ক্লাসে শিখব যে তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভব বা প্রাবল্য কত হয়। মানে একটি তড়িৎ দ্বিমেরু দেওয়া আছে, দিয়ে বলবে যে কোনো একটি স্থানে বিভব বের করো বা প্রাবল্য বের করো। তাহলে আমরা প্রথমে আজকের শিখি যে তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। উপরে হেডিং দিই, তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা। প্রথমে বিভবটা বের করি, তারপরে প্রাবল্যটা। তড়িৎ দ্বিমেরু কিরকম ছিল? এখানে একটা আধান, এখানে একটি আধান, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ। যদিও এত দূরে দূরে থাকে না, আমরা জানি দুটো ক্ষুদ্র পরিমাণ আধান, সমমানের আধান, বিপরীতধর্মী আধান খুব কাছাকাছি থেকে যে সংস্থা গঠন করে সেটাই তড়িৎ দ্বিমেরু। মানে এই আধান দুটি খুব কাছাকাছি অবস্থান করবে, কিন্তু আমরা আঁকার জন্য কাছাকাছি আঁকলে তো দেখতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তাই একটু বড় করে আঁকি। আর আমরা ধরে নিয়েছিলাম এই আধান দুটির মধ্যে দূরত্ব কত, এরকম কোনো লাইন থাকে না এদের মাঝখানে, আমরা কল্পনা এমনিই আঁকি, না আঁকলেও হতো। এই আধান দুটির মধ্যে দূরত্ব আমরা 2d ধরেছিলাম বা 2l ধরেছিলাম, যা খুশি, বা শুধু ডিও ধরতে পারি, যা খুশি ধরতে পারো, দূরত্ব 2l ধরলাম। আর বলেছিলাম বা এটাও শিখেছিলাম, দ্বিমেরুর যে কোনো দূরত্ব আমরা ওর মধ্যবিন্দু থেকে পরিমাপ করি, মানে ঠিক এই মাঝখানের পয়েন্ট ও থেকে মাপি। আচ্ছা, এই দুটোকে ডট ডট দিয়ে জুড়ে দিই, বুঝতে সুবিধা হবে। এই ও বিন্দু থেকে যে কোনো দূরত্ব মাপি। আর দ্বিমেরু ভ্রামক জেনেছিলাম, কত হয় এই দ্বিমেরু ভ্রামক পি সমান হয় কিউ ইন্টু 12, এবং এটি ভেক্টর রাশি হয়, সেও জেনেছিলাম। এর অভিমুখ কোন দিকে হয়? ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। এবার এই দ্বিমেরুর জন্য চারপাশে কি হবে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। আমাদেরকে বলেছে কোনো একটি বিন্দুতে, ধরো এই এম বিন্দুতে বিভব নির্ণয় করো। দেখো, এই যে আমরা এম বিন্দুটা অঙ্কন করেছি, এটা অক্ষের ওপরেও নয়, লম্ব সমদ্বি খণ্ডকের ওপরেও নয়, কোনো নির্দিষ্ট অবস্থানে নয়। অক্ষের ওপর হলে কি হতো? এই যে এটাকে, এদের সংযোজক রেখাটাকে বাড়িয়ে দিলে যেটা পাই, তার উপর যে কোনো বিন্দু হলে অক্ষ হতো, বা এই ও বিন্দু থেকে লম্ব আঁকলে যে কোনো বিন্দুতে হতো লম্ব সমদ্বি খণ্ডকের উপর। কিন্তু দেখো এম বিন্দুটা দুটো ক্ষেত্রে কোনোটাই নেই। এখন এম বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে, কার জন্য? তড়িৎ দ্বিমেরুর জন্য। তার জন্য আমরা কি করছি? আমরা এম বিন্দু এবং ও বিন্দুটা জুড়ে দিই, এম বিন্দু এবং ও বিন্দুটা জুড়ে দিচ্ছি। আচ্ছা, ধরো এম বিন্দুটা এখানে আছে, জুড়ে দিলাম। এই দূরত্বটা ধরলাম আর। আমরা এম বিন্দুর অবস্থান ভেক্টর প্রকাশ করছি। ও বিন্দুর সাপেক্ষে এম বিন্দুর অবস্থানকে পোলার কোঅর্ডিনেটের সাহায্যে বা আর এবং থিটার সাহায্যে, পোলার স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করছি। পোলার স্থানাঙ্ক কি জানো? ও বিন্দু থেকে এম বিন্দুর দূরত্ব এবং এই অক্ষের সঙ্গে যে কোণটা তৈরি করে, অর্থাৎ এই কোণটা, এই যে কোণটা, এই দুটো বললেই কোনো একটি বিন্দুর অবস্থান ভেক্টর চলে আসে। সুতরাং আমরা কি বলছি? যে ও বিন্দুর সাপেক্ষে, আচ্ছা তার আগে তোমাদের গল্পগুলো বলে দিতে হবে, যে এবি একটি তড়িৎ দ্বিমেরু, যার দ্বিমেরু ভ্রামক এত, যার দ্বিমেরু দুটির আধানের মধ্যে দূরত্ব 12, এম বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। এই গল্পটা তোমাদের বলে দিতে হবে একটু। আমি আর বলবো? আচ্ছা, একটু লিখেই দিই। ধরি, কি ধরছি? ধরি এবি
একটি তড়িৎ দ্বিমেরু যার প্রতিটি আধান কিউ ও মধ্যবর্তী দূরত্ব কত ধরলাম 12। দ্বিমেরু ভ্রামক কত? দ্বিমেরু ভ্রামক পি সমান কিউ ইন্টু 12 আছে। দ্বিমেরুর জন্য কি করতে হবে? দ্বিমেরুর জন্য এম বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। দ্বিমেরুর সাপেক্ষে মানে দ্বিমেরুর অবস্থান আমরা কার সাপেক্ষে পরিমাপ করি? যে কোনো দ্বিমেরুর থেকে যে কোনো বিন্দু দূরত্ব পরিমাপ করা হয় এই মূল বিন্দু থেকে। দ্বিমেরুর মূল বিন্দুর সাপেক্ষে, আচ্ছা ব্র্যাকেট এটা লিখে দিচ্ছি, মূল বিন্দুর সাপেক্ষে এম বিন্দুর অবস্থান আর থিটা। বুঝা গেল? এম বিন্দুর অবস্থানটি কত হলো? আর থিটা। আরটা হচ্ছে দূরত্ব, থিটাটা কত কোণ তৈরি করেছে। এখন আমাদের এম বিন্দুতে বিভব নির্ণয় করতে গেলে কি জানতে হবে জানো? এ বিন্দুর জন্য এম বিন্দুতে বিভব কত এবং বি বিন্দুর জন্য এম বিন্দুতে বিভব কত। দুটি আধানের জন্য এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য এই বিন্দুতে বিভব কত বের করব এবং বি বিন্দুতে অবস্থিত আধানের জন্য এই বিন্দুতে বিভব কত বের করব। আর সেটা বের করতে গেলে আমাদের এ থেকে এম এর দূরত্ব জানতে হবে। এ থেকে এম এর দূরত্ব মানে কোন দূরত্বটা? দেখো এই দূরত্বটা জানতে হবে। এ থেকে এম এর দূরত্ব মানে আমাদের, আচ্ছা এটা দিয়ে লিখলে তোমরা দেখতে পাবে না, কালো কালি দিয়ে, আচ্ছা হ্যাঁ, এই দূরত্বটা জানতে হবে। এ এম এর দূরত্ব, এ এম এর দূরত্ব আমরা জানি। এ এম এর দূরত্ব কত? জানি না। কেন? আমি ও থেকে এম এর দূরত্বটা জানি আর, আর এ থেকে ও দূরত্ব জানি কত? এল। ও থেকে কেন এল? কারণ এ থেকে বি এর দূরত্ব হচ্ছে, দেখো আমি এখানে আলাদা আলাদা করে লিখি, ও থেকে এম এর দূরত্ব হচ্ছে আর, আর এ থেকে ও দূরত্ব বা ও থেকে এর দূরত্ব হচ্ছে এল। কেন এল? কারণ এ বির দূরত্ব হচ্ছে 12, ফলে এল। ফলে এম এর দূরত্ব কত হবে? এম এর দূরত্ব কি আমরা √r² প্লাস l² বলতে পারি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কি বলা যাবে এখানে? না, বলা যাবে না। কেন বলো তো বলা যাবে না? কারণ এটা সমকোণী ত্রিভুজ নয়। এই যে ত্রিভুজটা, এটা সমকোণী ত্রিভুজ নয়। সমকোণী ত্রিভুজ নয় বলে আমরা এইভাবে নির্ণয় করতে পারবো না। অর্থাৎ আমরা এম এর দূরত্ব আমাদের জানা মানের আকারে এলো না। একই রকম ভাবে দেখো আমরা এই বি থেকে এম এর দূরত্বটাও ওইভাবে নির্ণয় করতে পারবো না, বি থেকে এম এর দূরত্ব। ফলে যদি না এই দুটো দূরত্ব জানতে পারি, তাহলে আমি ওই বিন্দুতে বিভব বের করবো কি করে প্রত্যেকটা আধানের জন্য? আগে আমাদের কাজ হবে যে এ এম এর দূরত্ব বের করা। কার আকারে? আর এবং এল এর আকারে। আমি আর এর মান জানি এবং এল এর মান জানি। আর এবং এল এর আকারে এই দূরত্ব দুটি বের করতে হবে। তার জন্য আমরা কি করছি দেখো, আমরা করছি কি, এগুলো মুছে দিই একটু, দিলে বুঝতে আরো সুবিধা। তোমরা তো জানো কোনটা কি বোঝাচ্ছে। এই যে এম বিন্দুর অবস্থান দূরত্ব, এটাকে বাড়ালাম, এত দূর পর্যন্ত বাড়িয়ে দিলাম। হলো? বি বিন্দু থেকে আমি কি করলাম, বি বিন্দু থেকে এই যে এম বিন্দুর অবস্থান ভেক্টর তার উপর লম্ব অঙ্কন করলাম। আচ্ছা এই কোণটা কত ছিল? এই কোণটা ছিল থিটা। এইটা লম্ব অঙ্কন করে দিলাম। আর এ বিন্দু থেকে ওই বর্জিতাংশের উপর এরকম একটা লম্ব টেনে দিলাম। কেন টানলাম? আচ্ছা ধরো এই বিন্দুটা এখানে সি বিন্দুতে ছেদ করেছে, এটা ডি বিন্দুতে ছেদ করেছে। কি করেছি ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো এই এ থেকে এই যে এম বিন্দুর অবস্থান ভেক্টর তার উপর এ থেকে লম্ব টানলাম যেটা ডি বিন্দুতে ছেদ করলো, এবং বি থেকে লম্ব টানলাম যেটা সি বিন্দুতে ছেদ করলো। আমরা বলতে পারি এম থেকে সি এর দূরত্ব যা এম থেকে বি এর দূরত্ব তাই। দেখো এম সি এর দূরত্ব যা, আমাদের লাগবে কোনটা? এই দূরত্বটা, বি এমটা। দেখো বি এম এর মান যা
সি এম এর মান দেয়, কারণ এটা এর উপর লম্ব তো, বলে সি থেকে এম এর দূরত্ব যা হবে বি থেকে এম এর দূরত্ব তাই হবে। এখন সি এম এর দূরত্বটাকে এইভাবে লিখতে পারি, দেখো সি এম মানে আমরা লিখতে পারি এম, ও এম থেকে ও সি বাদ দিলে চলে আসবে, আসছে না? ও ওটা কোথায়, এই যে মূল বিন্দুটা, ও এম থেকে ও সি বাদ দিলে চলে আসছে আমাদের কত, সি এম। আর ও এম এর মান কত, ও থেকে এম এর মান আমরা জানি, আর ও থেকে সি এর মান যেন কত বের করতে পারবো কি করে, এই যে ছোট্ট মতো ত্রিভুজটা যে পাশে দেখায়, ত্রিভুজ ও বি সি থেকে, এটা একটি সমকোণী ত্রিভুজ, ও সি বি লিখলে বুঝতে পারবে সিটা সমকোণ। ত্রিভুজ ও সি বি থেকে আমরা কি লিখতে পারি, ও সি বি থেকে লিখতে পারি যে কি লাগবে আমাদের, কোনটা লাগবে, ও সিটা লাগবে। তাহলে আমরা যদি cos থিটা সমান লিখি, cos ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমিটা কত cos থিটা, এটা থিটা যদি হয়, থিটার সামনের বাহুটা লম্ব, সমকোণের সামনের বাহুটা, এটা তো সমকোণ, এই যে কোণটা সমকোণ সেই কোণটা, ফলে সামনের বাহুটা কি হবে, অতিভুজ, তাহলে এটা হবে ভূমি ওসি, তাহলে cos থিটা মানে ওসি বাই অতিভুজ মানে কোনটা, অতিভুজ মানে ওবি। দেখো cos থিটা মানে ওসি বাই ওবি, ওসির মান আমরা বের করবো তাই তো, তাহলে ওসির মান কি আসবে, দেখো ওসি সমান হবে ওবি cos থিটা, আর ওবির মান কত, ও থেকে বি এর মান হচ্ছে এল, এল cos থিটা। দেখো ওসির মান আমাদের জানা মানের আকারে এলো। থিটাটা কি, থিটাটা হলো এম বিন্দুর অবস্থান ভেক্টর, ওসির মান চলে এলো, আর ওসির মান চলে এলো মানে বিএম চলে এলো, বিএম এর মান কত এলো, মাইনাস এল cos থিটা। আমরা বলছিলাম আমাদের বিএম লাগবে, জানা মানের আকারে চলে এলো, হলো। একই রকম ভাবে দেখো আমরা এ এমটা বের করতে পারবো, কেন এম এর দূরত্ব যা এম বের করছে, এটা বের করলাম কত, বিএম। এবার কি লাগবে আমাদের, এম, এম এর দূরত্ব কত হবে, এম এর দূরত্ব হবে ডিএম এর সঙ্গে সমান, ডিএম এর দূরত্ব যা এম এর দূরত্ব তাই। আর ডিএম এর দূরত্ব কি করে বের করবো বলতো, ডিএম এর দূরত্ব বের করবো ওসির সঙ্গে ওডি যোগ করলে, এই ও এম এর সঙ্গে, দেখো ও এম এর সঙ্গে ওডি যোগ করলে হয়ে যাবে, তাই না? আর ও এম এর মান তো জানি আর, আর ওডি এই ত্রিভুজটা থেকে, এই যে এ ও ডি ত্রিভুজের এই কোণটা থিটা মানে এই কোণটা থিটা, দেখবে একই রকম ভাবে বের করলে ওডি আসবে এল cos থিটা, ভূমি বাই অতিভুজ করলে এই ত্রিভুজটা থেকে, এই যে নিচের ত্রিভুজটা ভূমি বাই অতিভুজ করলে দেখবে কত আসবে, এল cos থিটা। কোনটুকুনি দূরত্ব, ও থেকে ডি এর দূরত্ব চলে এলো, তাহলে একটা হলো আর প্লাস এল cos থিটা বিএম, এই যে বিএম, আর একটা হলো এম আর মাইনাস এল cos থিটা, বিএম আর এম চলে এলো, যেটা আমাদের লাগবে। এই দুটো বের করলাম কেন, এই এ বিন্দুতে যে মাইনাস কিউ আধান ছিল তার জন্য এম বিন্দুতে বিভব, বা বি বিন্দুতে যে প্লাস কিউ আধান ছিল তার জন্য এম বিন্দুতে বিভব বের করব বলেই এই দুটো দূরত্ব লাগবে, আর সেই কারণেই দূরত্ব দুটি আমরা বের করলাম। এখন আমরা বলি দূরত্ব তো বের হয়ে গেল, কি করে হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো, জানা মানের আকারে। এবার বলবো এ বিন্দুতে অবস্থিত, এবার লিখতে পারি এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য, আধানের জন্য এম বিন্দুতে বিভব কত আসবে, ভি সমান আমরা জানি 1/4πε0, কত হয় 1/4πε0, কিউ বাই মাইনাস কিউ হবে, কেন আমরা জানি উৎস আধান ঋণাত্মক হলে বিভব ঋণাত্মক হয়, উৎস আধান ধনাত্মক হলে বিভব ধনাত্মক হয়। ফলে এখানে যেহেতু উৎস আধানটা ঋণাত্মক, কেন আমি এই আধানের জন্য এই বিন্দুতে বিভব বের করতে চাইছি, তাই মাইনাস কিউ, আর দূরত্বটা কত হবে, দূরত্বটা আসবে এ এম, যে আধান থেকে যে বিন্দুর দূরত্ব বের করতে চাইছি সেই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। ফলে এর পরের লাইন এখানে লিখতে পারি, দেখো 1/4πε0 ইন্টু মাইনাস কিউ বাই এম এর মান আমরা জানা মানের আকারে পেয়েছি কত, আর প্লাস এল cos থিটা। এটি হলো এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য এ বিন্দুর বিভব। এবার বের করব কি, এই যে বলছিলাম না এই এই দুটো দূরত্ব বের করা হলো আগে, কেন এই এম এর দূরত্বটা আমাদের বসাতে হতো আমাদের জানা মানের আকারে, আমরা জানতাম কোনটা, আরটা জানতাম আর এল থিটা জানতাম, তাই আমরা এমটা এই আকারে আগে প্রকাশ করলাম। একই রকম ভাবে এবার লিখতে পারি, দেখো আচ্ছা বিভব তো স্কেলার রাশি, এর কোনো অভিমুখ নেই, এবার শিখবো কি, এবার লিখতে পারি যে
বি বিন্দুতে অবস্থিত আধানের জন্য এম বিন্দুতে বিভব কত হবে? এম বিন্দুতে বিভব ভি সমান 1/4πε0 কিউ বাই দূরত্ব কত বিএম। এই দূরত্বটা এই আধানের জন্য এখানে বের করছি, প্লাস ধনাত্মক আধান তাই প্লাস থাকবে কিউ বাই বিএম। ফলে 1/4πε0 কিউ বাই বিএম এর মান কত? আর মাইনাস এল কস থিটা। এই চলে এলো বি বিন্দুতে অবস্থিত আধানের জন্য বিভব, এম বিন্দুতে বিভব। এখন আমরা দুটো আধানের জন্য আলাদা আলাদা করে এম বিন্দুতে বিভব বের করেছি। তাহলে আমরা মোট বিভব কি করব? মোট বিভব বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এই যে দুটি বিভব বের করেছি, ধরো এটা ভি এ লিখি, এটা ভিবি। এ মানে কি? এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য এম বিন্দুতে বিভব। আর ভিবি মানে কি? ভিবি মানে হচ্ছে ভি বিন্দুতে অবস্থিত আধানের জন্য এম বিন্দুতে বিভব। এবার আমরা কি করছি? এই দুটি বিভব যোগ করলে এম বিন্দুতে মোট বিভব পাবো। ফলে আমি লিখতে পারি, দেখো একটু ওপরে লিখি, এম বিন্দুতে মোট বিভব কত? এম বিন্দুতে মোট বিভব কত আসবে? মোট বিভব ভি সমান ভি1 প্লাস ভি2। ভি1 এর মান কত? 1/4πε0 মাইনাস কিউ বাই আর প্লাস এল কস থিটা। আর এটা ভি2টা কত এসেছিল? 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল কস থিটা। ভি1 এবং ভি2, বা এটা ভি1 না লিখে আমরা কি লিখেছিলাম? ভি এ এবং ভিবি লিখে দিলাম। এ এবং বি বিন্দুর জন্য বিভব। ফলে কি এলো দেখো, ফলে আমরা এবার এটাকে গণনা করতে হবে। ফিজিক্স শেষ, ফিজিক্সের গণনা শেষ। এবার ম্যাথামেটিক্যাল গণনা করলে উত্তরটা আরো সরল রূপে আসবে। কি করে আসবে? আমরা এক কাজ করতে পারি, কিউ বাই 4πε0 কমন নিতে পারি। ঠিক আছে, কমন নিলে কি আসবে বলো তো? আসবে 1 মাইনাস আর বাই এল কস থিটা মাইনাস 1 বাই আর প্লাস এল কস থিটা, তাই না? আগে কিছু করলাম, এখানে মাইনাস থাকতো, ওই জন্য মাইনাসটা পরে দিই। আচ্ছা, কিউ বাই 4πε0 এটা করলে কি আসবে? লসাগু করলে এটা ইন্টু এটা, মানে আর মাইনাস এল কস থিটা ইন্টু আর প্লাস এল কস থিটা। আচ্ছা, আমি পুরোটাই লিখি, আর মাইনাস এল কস থিটা ইন্টু আর প্লাস এল কস থিটা। এই তো, আমি সেটা না লিখে লিখতে চাইছিলাম আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। একই কথাটা। দেখো কেন, এ প্লাস বি এ মাইনাস বি, বা তুমি ওটাও লিখতে পারতে, যেটা খুশি। এটা লেখা থাকতো না, বড় হয়ে গেছে, বুঝতে পারছো নিশ্চয়ই কি হলো। এবার এখানে কি থাকবে? উপরে থাকবে আর প্লাস এল কস থিটা এর ক্ষেত্রে, আর মাইনাস এখানে কি থাকবে? আর মাইনাস মানে প্লাস হয়ে যাবে এল কস থিটা, তাই না? অ্যাকচুয়ালি এরকম লেখা উচিত ছিল, এত এই তো এই থাকতো। এবার এই মাইনাসটা গুণ করে দিলে কি হচ্ছে দেখো, এটা মাইনাস আর হচ্ছে, এটা প্লাস এল কস থিটা হচ্ছে। আর এই প্লাস এল কস থিটা প্লাস এল কস থিটা থেকে যাচ্ছে, কিন্তু আর আর কেটে যাচ্ছে, গিয়ে কিউ বাই 4πε0 উপরে কি হচ্ছে দেখো, 2l cos থিটা বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এই এলো কিনা দেখো, লসাগু করলে, লসাগু করে যোগ বিয়োগ করলে এটা এলো। চেনা লাগছে? 2l cos থিটা, উপরে দেখো কিউ গুণ 2l, কিউ গুণ 2l এর পরিবর্তে আমরা এটাকে কি লিখতে পারতাম? 1/4πε0 কিউ ইন্টু 2l না লিখে পি কস থিটা, পি কস থিটা আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাই না? কারণ আমরা জানি, শুরুতে লিখেছিলাম তড়িৎ দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক কত আসবে? তড়িৎ দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক আসবে পি সমান কিউ ইন্টু 2l। তাই আমি কিউ ইন্টু 2l এর পরিবর্তে পি বসালাম। ফলে এম বিন্দুতে বিভবের এই রাশিমালাটি এলো। যে কোনো বিন্দুতে বিভবে এই রাশিমালা, মানে এম বিন্দুতে যেখানে খুশি থাকে। এবার দেখো, যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? আরটা কি, ওই যে দূরত্বটা যদি এল এর থেকে অনেক বেশি হয়ে যায়,
সেক্ষেত্রে আমরা সূত্রটা এইভাবে লিখতে পারতাম, দাঁড়া লিখে দিই। আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হলে এই যে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটাকে নিয়ার ইকুয়াল টু আর স্কোয়ার লিখতে পারতাম। কেন? আরটা অনেক বড়, এলটা অনেক ছোট, ফলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা প্রায় আর স্কোয়ারের সঙ্গে সমান, অর্থাৎ আর স্কোয়ার থেকে এইটুকুই বিয়োগ করা যা না করা তাই। কেন? ওটা খুবই ক্ষুদ্র। ফলে আমাদের এই সূত্রটাই ভি এর মানটা কেমন হয়ে যেত দেখো, যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হতো তখন ভি হতো 1/4πε0 পি কস থিটা বাই আর স্কোয়ার। এটাই হলো কি, এটাই হলো এম বিন্দুতে বিভবের রাশিমালা, যে কোনো বিন্দুতে। এখন এই যে রাশিমালা, এটা যে কোনো বিন্দু, তো এই রাশিমালা থেকে না আমরা অক্ষের ওপর বা লম্ব সমদ্বিখণ্ডকের উপর বিভবের যে রাশিমালা বের করেছিলাম সেটাও লিখতে পারি। কিভাবে? দেখো, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর হলে এম বিন্দুটা কোথায় থাকবে? এম বিন্দুটা এই জায়গাটা থাকবে। সেক্ষেত্রে থিটার মান 90 ডিগ্রি, আর cos 90 বসালে 0, তাই না? যদি এম বিন্দুটি লম্ব সমদ্বিখণ্ডকের ওপর থাকতো সেক্ষেত্রে থিটা কত ডিগ্রি হতো? থিটা 90 ডিগ্রি। দেখো একটু বসিয়ে দিই, আমরা যেগুলো বের করেছিলাম সেগুলো এখানে চলে আসবে। কি করে আসছে দেখো, পি বিন্দুটি লম্ব সমদ্বিখণ্ডকের ওপর হলে আমরা কি লিখে দিতে পারতাম? লিখে দিতে পারতাম যে থিটা 90 ডিগ্রি, কেস 1 এম বিন্দুটি, পি বিন্দু নয়, পিটা তো দ্বিমেরু ভ্রামক, এম বিন্দুটি লম্ব সমদ্বিখণ্ডকের ওপর খণ্ডকের উপর হলে অবস্থিত হলে থিটা কত ডিগ্রি হবে? থিটা 0 ডিগ্রি হয়ে যায়, এই 90 ডিগ্রি হবে। এম বিন্দু যদি এখানে থাকে থিটাটা 90 ডিগ্রি হয়ে যাবে না? থিটা 90 ডিগ্রি বসালে কি আসছে দেখো, ভি আসছে 1/4πε0 পি কস 90 ডিগ্রি বাই আর স্কোয়ার, মানে 0। অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর বিভব 0 হলো। আমরা সেটাও করেছিলাম, গণনা করে দেখিয়েছিলাম। এটা এর একটি বিশেষ ক্ষেত্র বলতে পারি। আবার কেস 2 এ দেখো, কেস 2 এ কি, কেস 2 এ বা বিশেষ ক্ষেত্রটা কি, এম বিন্দুটি যদি অক্ষের উপর হয়, এম বিন্দুটি অক্ষের উপর অবস্থিত হলে থিটা কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। কেন? দেখো, এম বিন্দুটি যদি এখানে চলে আসে, অক্ষের উপর মানে এই জায়গাটা, তো ফলে এই নীল লাইনটা এই অক্ষের সঙ্গে মিলে যাবে, থিটার মান কত ডিগ্রি হবে? এটা তো এরকম করে ছিল বলে থিটা, এবারে অক্ষের উপর হলে এরকম হয়ে যাবে, ফলে থিটার মান 0 ডিগ্রি। থিটার মান 0 ডিগ্রি বসলে একটা cos 0 মানে 1, ভি সমান কত আসছে? 1 বাই কত হয়ে যাচ্ছে দেখো, পি cos 0, পি cos 0 ডিগ্রি বাই আর স্কোয়ার, মানে কত? 1/4πε0 পি বাই আর স্কোয়ার। এটা হলো লম্ব এই অক্ষের ওপর প্রাবল্য আর লম্ব সমদ্বিখণ্ডক তো দেখালাম। আমাদের এইটা প্রধানত গুরুত্বপূর্ণ ছিল, এটা বের করলে সবকটা চলে আসছে, তাই না? ওটা কি অবস্থান? ওটা দ্বিমেরুর অক্ষের ওপর যে কোনো, না অক্ষের ওপর নয়, যে কোনো বিন্দুতে, দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভবের রাশিমালা এলো।